নমস্কার, শুরু করছি বাংলা বাজারে পলিটিক্স। আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের বিষয়ে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সা রে গা মা পা দা নি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স কত? যারা জানেন তারা শটান বলে দেবেন, যারা জানেন না তারা গুগল করবেন, উইকিপিডিয়া দেখে বলবেন যে 69। কিন্তু সেই মমতা ব্যানার্জির মঞ্চে উঠলে বয়স কত? মানুষে মানুষে 6 লাখ জনসভার মঞ্চে তার বয়স আমার দেখা সেই মধ্য 40-এই থেকে গেছে। নিজে দাঁড়িয়ে দেখেছি অঝোরে বৃষ্টি পড়ছে, দলের কারোর সাহসও নেই মাথার উপরে ছাতা ধরার। কারণ জানেন? ঝাড় খাবেন। অঝোরে বৃষ্টিধারার মধ্যেই তিনি বলে যাবেন, উত্তরে কে তৃণমূল, দক্ষিণে কে তৃণমূল, আমরা কারা তৃণমূল, তোমরা কারা তৃণমূল। আজ সেটাই দেখলেন সদ্য 50 পার করা অখিলেশ যাদব। বৃষ্টি পড়ছে, মঞ্চে প্রায় সবার মাথায় ছাতা, মমতা ভিজছেন অঝোরে। সামনে বিশাল জনসমাবেশের 70% সেই বৃষ্টির অঝোর ধারায় ভিজছেন। সম্ভবত একাত্ম হতে চাইছেন নেত্রীর সঙ্গে। সম্ভবত 1980 ধানবাদের কাতরাসগড়ে এক জনসভায় এরকম এক ঝড়ো ঝড়ো বাদুরের দিনে সাংসদ একে রায়কে দেখেছিলাম ভিজতে। তিনি মঞ্চ থেকে চিৎকার করে বলছিলেন, ছাত্রী বন্ধ করো। মানুষ ছাতা বন্ধ করেছিলেন, একটাও ছাতা খোলা ছিল না। এসব আর দেখা যায় না। আর 21শে জুলাই মানেই তো বৃষ্টি। বহুবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখনো মঞ্চে নেত্রীর বয়স কমেনি, বাড়েও নি। তো সেই তিনি আজ কি বললেন? মানে ভিজলেন তো দেখলাম সবাই, কিন্তু বললেন কি? সবচেয়ে জরুরি, সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, লব্জটা ঠিক এটাই ছিল না, থাকা সম্ভব নয়, কিন্তু যা বললেন তার মূল কথাটা হলো সবকা সাথ সবকা বিকাশ। কখন বললেন? ঠিক তখন যখন রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন সবকা সাথ সবকা বিকাশ এক বকওয়াস, जो हमारे साथ है हम उनका साथ है। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো বলে দিলেন, না, সবকা সাথ সবকা বিকাশ। ওনার পুরো বক্তৃতাকে মিক্সিতে ভালো করে বেটে জলে দিয়ে সেদ্ধ করার পরে যা কড়াইয়ে পড়ে থাকবে তা হলো, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের কাছে যান, তাদের কাজ করুন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। যারা আমাদের ভোট দেননি তাদের কাছে যান, হাত জোড় করে বলুন ক্ষমা করে দিন, নিশ্চয়ই কিছু করে উঠতে পারিনি, বলুন কি করতে হবে। উত্তরবঙ্গের মানুষের কাছে আরো বেশি করে যেতে হবে। একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। এক উন্মাদ, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেস বিরোধী দলনেতা যখন হতাশ হয়েই বলে দিচ্ছেন যারা আমাদের সঙ্গে নেই তাদের আমাদের দরকার নেই, তার উল্টো দিকে তৃণমূল নেত্রী যে ঘোড়ার আড়াই ঘরের চালটা দিলেন তাতে প্রথম গেমে কিস্তি মাত। এটা ছিল প্রথম সুর, সা রে গা মা পা ধা নির প্রথম সুর। সরোজের পরে ঋষভে এসে তার আর একটা কাজ তিনি ছেড়ে রাখলেন। দলের নেতা কর্মীদের কাছে নির্দেশ আর মানুষের কাছে সোজা মেসেজ, দুর্নীতি সহ্য করব না। এই যে বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির খবর আসছে, সাবধান হও। এবারে পুলিশ কিন্তু দলের কর্মী বলে ছাড় দেবে না। বড় বাড়ি বড় গাড়ি নয়, বাইক স্কুটার মানুষের সঙ্গে থাকার নির্দেশ। কাজের কাজ কতটা হবে, সত্যি এই হুমকিতে কাজ হবে কিনা? এর আগেও কি এরকম কথাই মমতা ব্যানার্জি বহুবার বলেননি? বলেছেন, আবার বললেন। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই কথা এক বড় নির্দেশ। আর তার চেয়েও বড় হলো আরও লক্ষ কোটি মানুষের কাছে এই খবরটা পাঠিয়ে দেওয়া, সরকার দুর্নীতি সহ্য করবে না, পারসেপশন ক্রিয়েট করা, পুলিশ ধরবে। বললেন আমরা দুর্নীতির কাছে মাথা নত করব না, এটা আজকে শপথ নিন, আমরা লড়াই করব। তারপরই তিনি বলেন, বৃষ্টি গায়ে লাগলো তো, এ তো স্নান করলে ধুয়ে যাবে, কিন্তু নোংরা গায়ে লাগলে সেটা ধোয়া যায় না। কেউ যেন আপনাকে লোভী বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যারা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বিধায়ক, কাউন্সিলর, সাংসদ, নেতাদের, যেন কারো বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায়। অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। আমি চাই আপনারা গরিব থাকুন, তার মানে ঘরে যা আছে সেটা খেয়ে বেঁচে থাকুন, লোভ করার দরকার নেই। কোট শেষ।
এই জনসমাবেশে উপস্থিত কর্মী সমর্থকরা নয়, রাজ্যের মানুষের কাছে খবর গেল মন্ত্রী দলের এই দুর্নীতি ইত্যাদি নিয়ে, নেত্রী দলের এই দুর্নীতি ইত্যাদি নিয়ে কনসার্ন, চিন্তিত, ইগনোর করছেন না, কিছুই তো হয়নি বলছেন না, সবটাই মিডিয়ার অপপ্রচার ইত্যাদি বলছেন না। সরোজ আর ঋষভের পরের স্বর গান্ধার তা তিনি সভায় আসার আগেই সেরে রেখেছিলেন। অখিলেশ যাদব হাজির, হ্যাঁ, কেবল দিল্লিতেই ইন্ডিয়া জোট নয়, এ রাজ্যেও মানুষের সামনে উনি যে ইন্ডিয়া জোট সেটা সামনে আনা। আর কংগ্রেস থাকুক কংগ্রেসের জায়গায় একটা ট্র্যাক টু, দ্বিতীয় বৃহত্তম দল আর তৃতীয় বৃহত্তম দলের কামারাদেরই সখ্যতার ছবিও তুলে রাখা হলো। গান্ধারের পর্ব শেষ করে সা রে গা মা মানে মধ্যম, সেখানে স্বাভাবিকভাবেই এসেছে বিজেপি বিরোধিতার কথা। তিনিই যে আসলে বিজেপি বিরোধী, যারা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চান তাদের ফার্স্ট চয়েস যে উনি, সেটা জানানোও একটা কাজ। মধ্যমে এসে সেই বাঁধা সুরটার রেওয়াজ করে নিলেন তিনি। এ রাজ্যের হিসেব নিকেশগুলো সামনে রেখেই বললেন, আমরাই আগমার্কা বিজেপি বিরোধী। এই বাইনারিটা বাঁচিয়ে রাখা তার অত্যন্ত জরুরি, তিনি জানেন, তার কাজের মধ্যে এটা পড়ে। তিনি বললেন, আমরাই সরাবো বিজেপিকে, এই লড়াইয়ে ইন্ডিয়া জোট একসঙ্গে লড়বে, এই সরকার টিকবে না। এরপর সা রে গা মা পা মানে পঞ্চম, রাজ্যে চাকরি দুর্নীতি, চাকরি পরীক্ষার দুর্নীতি, আদালতের অসংখ্য মামলা, বহু নেতা কর্মী জেলে, কাজেই সে বিষয়টাকে ছেড়ে তো দেবেন না। সেই প্রসঙ্গ এলো, তিনি বললেন চাকরি হচ্ছে না, তার কারণও বিজেপি। বিজেপি আন্দোলনে পারে না, আমাদের কাছে 10 লক্ষ সরকারি চাকরি তৈরি আছে, কিন্তু আমি কিছু করতে গেলে আদালতে ছোটে তারা, কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, উঠবে না, আমরা আইনি লড়াই করছি, করে যাব। মানে নেত্রীর এই বক্তব্য তার কর্মীরা এবারে তলায় নিয়ে যাবে। মানুষের কাছে চাকরি মনরেগার টাকার মতো আটকে রেখেছে ওই বিজেপি, এটা কথা। এরপরে পঞ্চম ছেড়ে ধৈবতে এসে দাঁড়ালেন সা রে গা মা পা ধা, যা ছিল গত বিধানসভার নির্বাচন থেকেই তৃণমূলের এক প্রধান অস্ত্র, বাংলা বাঙালি, বাংলা তার মেয়েকেই চায়, বাংলার বিরোধীদের বিসর্জন ইত্যাদি ইত্যাদি। শুনেছেন এই বাঙালি আত্মপরিচয়ের ঘুঁটি, এই বাঙালি আত্মপরিচয়ের ঘুঁটি, বাঙালি আইডেন্টিটি ইস্যু যে খুব সাংঘাতিক, খুব ডেলিকেট, তা অনেকের মতো তিনিও জানেন, কিন্তু এখনো পর্যন্ত সেই সীমারেখার মধ্যে থেকেই এই বাঙালি বাংলা স্লোগানকে তিনি নিয়ে যাচ্ছেন। তাই তো তিনি গর্গ চাটুর্য নন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতাও ওনার চাই, বসিরহাটও চাই, কোচবিহারও চাই। তো সেই তিনি 21-এর মঞ্চ থেকেই বললেন, আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব, বাংলাই দেশের অস্তিত্ব রক্ষা করবে। মানে তৃণমূল ইকুয়ালিটি, বাঙালি বাংলা আর তৃণমূলই লড়বে বিজেপির সঙ্গে। এবারে ছিল নিষাদের পালা, সা রে গা মা পাদার পরে নি, সেই সুরে তিনি মেলালেন বাংলাদেশকে। অত্যন্ত সাবধানী, ভীষণ মাপা বক্তব্য, কিন্তু এ বক্তব্য জরুরি ছিল। আমাদের দরজায় কড়া নাড়লে আমরা জায়গা দেব, বিরোধী দলনেতা সর্বত্র রোহিঙ্গাদের দেখছেন, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন চার্টার অফ ইউনাইটেড নেশনসের কথা। তিনি বলছেন কোর্ট, বাংলাদেশ নিয়ে কিছু বলবো না, ওটা আলাদা দেশ, যা বলবে ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়ে তবে আমরা আশ্রয় নিশ্চয়ই দেব। রাষ্ট্রপুঞ্জের একটা নির্দেশ আছে, কেউ যদি শরণার্থী হন তবে তার পাশের এলাকার সম্মান জানাবে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনায় পা না দিই, আমরা যেন উত্তেজনায় না জড়াই, যারই রক্ত ঝরুক তাদের সঙ্গে আমাদের সহমর্মিতা আছে, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, আমার কিছু এখানে বলার নেই। এবং এসব বলার পরেই নেত্রী সময় নষ্ট না করেই তার সপ্তকে নিয়ে চলে গেলেন তার বক্তৃতা। আমরা কারা তৃণমূল, লড়ছে কারা তৃণমূল, জিতবে কারা তৃণমূল। 30 বছর ধরে এই তার সপ্তক ধরে রাখা তো কম কথা নয়। এ বাংলায় শহীদ তো কম ছিলেন না, সেই তেভাগা থেকে, খাদ্য আন্দোলন থেকে, 70 দশকের শহীদের মিছিল। কিন্তু সেই শহীদ দিবসের এমন ধারাবাহিকতাকে ধরে রাখা, তাকে এক নিছক বাৎসরিক ইভেন্ট নয়, মালা দেওয়া নয়, প্রতিটা 21শে জুলাইকে দলের কাছে নির্দেশ আর মানুষের কাছে মেসেজ তৈরি করার, পাঠিয়ে দেবার যে অসামান্য এক কমিউনিকেশন সিস্টেম,
করে তোলা, তার একটা উদাহরণ কি ভারতেও আছে। যা বলছেন তাই করছেন, আপনি প্রশ্ন করবেন, বোকা বোকা প্রশ্ন। কমিউনিকেট করা আর করা দুটো আলাদা বিষয়। ডাক্তারবাবু মাথায় হাত বুলোলে জ্বর কমে, ওষুধ পরের ব্যাপার। পারসেপশন ব্যাটলে এই কমিউনিকেশন সিস্টেমটাই আসল। করার জন্য সরকার আছে, 365 দিন সে করবে, বিরোধী দল আছে, তারা রাস্তায় থাকবে, কিন্তু পারসেপশন, ওই যে কমিউনিকেশন সিস্টেম, এক লপ্তে এক ঝটকায় খবর চলে যাবে দলের কর্মীদের কাছে, মানুষের কাছে। এটা জাস্ট ফাটাফাটি। এবং খেয়াল করুন, আমার না বলা বাণীও রয়েছে, প্রত্যেকবারই থাকে। মন্দ্র সপ্তকে যে স্বর আপনার কানেই পৌঁছলো না, তাও কিন্তু মর্মে গিয়ে ঠেকে, সেই স্বরও কিন্তু মর্মে গিয়ে ঠেকে। এবং সেখানে 2-4টে এমএলএ যোগ করানোর জন্য আর 21শে জুলাই তার মঞ্চ ব্যবহার করা হবে না, সেটা তিনি বুঝিয়ে দিলেন। এটা হচ্ছে সেই স্বর, যে স্বর কানে পৌঁছলো না কিন্তু মর্মে গিয়ে পৌঁছলো। তিনি ঝুলনায় দুলতে চাইলেই 21শের মঞ্চে তাকে এনে দুলতে দেওয়া হবে, শোভনবাবু যেমন ভেবেছিলেন, সেটাও কিন্তু হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও যাননি, তিনি খবরের স্রোত থেকে কদিন বাইরে ছিলেন মাত্র। এসব না বলা বাণীর ঘন জামিনীর সুরও আছে, সমজদারদের কানে নিশ্চয়ই পৌঁছবে। নমস্কার।